যাদের ডায়াবেটিক প্রবলেম তারা কারা? ভীতু। যতই ওষুধ খান, ইনসুলিন নিন, যদি ভয় না কমে ডায়াবেটিস যাবে না। বলছে স্যার সেক্সুয়াল ডিসঅর্ডার, সেও তো ওই নিচের দিকে। বলছে তারও কারণ ওটাই। আজকে আমি বাবাকে দেখে ভয় পাচ্ছি, বৌমা শাশুড়িকে দেখে ভয় পাচ্ছে, অফিসে বসকে দেখে আমি ভয় পাচ্ছি, ছাত্ররা স্কুলের মাস্টারমশাই দেখে ভয় পাচ্ছে। তার মানে ভয় আপনার রুট চক্র, আপনার সিক্রেল চক্র, আপনার সোরাল চক্র কী করে ইমব্যালেন্স করে দেয়। ভয় ঠিক হয়ে যাবে, চক্র ঠিক হয়ে যাবে, চক্র ঠিক হয়ে গেলে গার্ড সিস্টেম ঠিক হয়ে যাবে, লিভার ঠিক হয়ে যাবে, আপনিও ঠিক হয়ে যাবে। মানবদেহের সমস্ত যে সমস্যা, সেই সমস্যার পেছনে কিন্তু আমাদের মানসিক অনুভূতি সবথেকে বেশি দায়ী। যে মানুষের যদি অসুখ বলি, অসুখ, একদল সায়েন্টিস্ট কী করেছে, তারা ভাবছে এটা একটা শরীরের প্রবলেম। মানে মানব দেহকে তারা মনে করে একটা বাক্স বা একটা মেশিন, এবং সেই বাক্সের ভেতরে কিছু ছোটো ছোটো ক্যাবিনেট আছে, ছোটো ছোটো অর্গান আছে। তারা মনে করছে এটা হচ্ছে মানুষের শরীর, বডি একটা ইঞ্জিন। আরেক দল সায়েন্টিস্ট তারা মনে করছে মানুষের শরীর হচ্ছে মানুষের শক্তি, পাওয়ার। আবার কেউ কেউ বলছে মাইন্ড বা মন। তার মানে মানুষের যে অসুখ হচ্ছে সেটা শরীরে হচ্ছে, একটা দল মনে করে। আবার একটা দল মনে করে মানুষের শরীরে তো রোগ হচ্ছে, কিন্তু তার আসল কারণ তার মন বা তার মাইন্ড। এই যে দুটো দল, তারা যদি যৌথভাবে একসঙ্গে কাজটা করতে পারত, চিকিৎসা বিজ্ঞানের কাজটা করতে পারত, তাহলে কিন্তু মিরাকেল ঘটতে পারত। তার কারণ আমাদের যে শরীর, সেটা কিন্তু শুধুমাত্র একটা কিছু ইঞ্জিন বা কিছু একটা অর্গানের সমন্বয় নয়, তার ভেতরে কিন্তু একটা শক্তি আছে। সেই শক্তি কী করছে? আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছে। কেমনভাবে বলুন তো? আমরা যদি একটা হৈমশিলার উদাহরণ দিই, যেমন আমরা টাইটানিকের গল্প শুনেছি। টাইটানিক জাহাজ একটা বিশাল বড় জাহাজ, পৃথিবী বিখ্যাত জাহাজ, যে কিনা একটা ওই ডুবো পাহাড়ের ভেতরে, মানে বরফের পাহাড়ের ধাক্কা লেগে সে ডুবে যায়। এবারে আমাদের যে শরীর, যেটাকে আমরা শরীর বলছি, সেটা হচ্ছে জাস্ট এইটুকু। এটা কি? এটা হচ্ছে আমাদের শরীর। কিন্তু এই শরীরের এই অংশটা দৃশ্যমান, আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না, ইনভিজিবল, এটা কি? এটা হচ্ছে আমাদের মন, আমাদের মাইন্ড। তার মানে শুধুমাত্র যদি আমি এই জায়গাটাতে একটু ধনে পাতা খেয়ে, 2 কোয়া রসুন খেয়ে, একটু হলুদ বাটা খেয়ে যদি আমি মনে করি আমার শরীরের জন্য আমি অনেক উপকার করছি, তাহলে কিন্তু আমি সুস্থ হতে পারবো না। তার কারণ আমার শরীরটা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত তার ব্যাপ্তি। তার মানে আমরা যেটুকু দেখতে পাই সেটা 1 ভাগ, কিন্তু যেটা দেখতে পাই না সেটা আরও 3 ভাগ, সেটা হচ্ছে অদৃশ্য। সেটা কি? সেটা আমাদের মাইন্ড, সেটা আমাদের মন। তাহলে আজকের যে মডার্ন মেডিকেল সায়েন্স, তারা ট্রিটমেন্ট করে কোথায়? আমাদের শরীরে। এবং সবাই ওষুধ খাই কোথায়? শরীরে। ট্রিটমেন্ট করি কোথায়? শরীরে। ডাক্তার কোথায় দেখাতে যাই? শরীরে। তাহলে এইটুকু জিনিস সুস্থ করার যে চক্র, তার ফলে লড়াইটা অনেক কঠিন। তার কারণ আসল রোগটা হয়ে আছে ইনভিজিবল জায়গায়, মনের ভেতরে। এই পাওয়ারটা যদি আপনি জানতে পারেন, আজকে বুঝতে পারেন, তাহলে আপনিও কিন্তু বাড়িতে বসে আপনার রোগ সারিয়ে ফেলতে পারবেন। তার মানে কি? ডায়াবেটিক, আলসার, ক্যান্সার, এত যে মেডিকেল প্রবলেম, তার পেছনে শুধু শরীর দায়ী নয়, তার পেছনে যুক্ত আছে মন। কেমনভাবে? চলুন আজকে আমরা দেখি আমাদের যে শরীর খারাপ হয়, গ্যাস হোক, অ্যাসিডিটি হোক, বদহজম হোক, কিংবা থাইরয়েড হোক, কিংবা ক্যান্সার, আলসার হোক, এই সমস্ত রোগের পেছনে মন কিভাবে ভূমিকা পালন করে। আর যদি জানতে পারি মন কিভাবে ভূমিকা পালন করে, তাহলে তাকে সারিয়ে ফেলতে পারবো। চলুন দেখে নিই আমাদের মন কিভাবে ভূমিকা পালন করছে। যে আমাদের এই যে শরীরটা, এটা একটা 7 তলা বাড়ির মতো। মানে 7 তলা বাড়ি মানে 7 স্টোরিড বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোর আছে আলাদা আলাদা, এবং প্রত্যেকটা ফ্লোরে কেউ না কেউ থাকে। কোনো এক ফ্লোরে মারোয়াড়ি থাকে, কোনো এক ফ্লোরে পাঞ্জাবি থাকে, কোনো এক ফ্লোরে গুজরাটি থাকে, কোনো এক ফ্লোরে বাঙালি বাবু থাকে, কোনো এক ফ্লোরে তামিল, তেলেগু, এরা সব থাকছে। তাহলে এই যে আলাদা আলাদা ফ্লোর, এই আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা লোক, তাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের চেহারাগতও আলাদা,
এবং তাদের পোশাক আশাকও আলাদা। যদি আমি ছবি এঁকে আপনাকে দেখাই তাহলে ব্যাপারটা এরকম, একটা 7তলা বাড়ি, এই 7তলা বাড়িতে 7th ফ্লোর 1 2 3 4 5 6 7, এই 7তলা বাড়ি। এই 7তলা বাড়িতে আলাদা আলাদা পরিবার আছে এবং তারা তাদের মতো করে কাজ করে চলেছে, তাদের সংসার চালাচ্ছে তারা। আর এই 7তলা বাড়ির ওপরে যে জলের ট্যাঙ্কটা আছে সেটা কি, সেটা হচ্ছে কমন, মানে সেটা সব পরিবারকেই জল দেয়। 1তলাকে দেয়, 2তলাকে দেয়, 3তলাকে দেয়, 4তলাকে দেয়, 5তলাকে দেয়, 6তলাকেও দেয়, কমন জল। এই কমন জলটা মানে কি বলুন তো, আমাদের শরীরের রক্ত। আমাদের শরীরের এই 7তলা বিল্ডিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গান, তাদেরকে আমরা বিভিন্ন ফ্যামিলির সঙ্গে তুলনা করলাম, কিন্তু তাদের যে জলের কানেকশান বা জলের যে সরবরাহ, দ্যাট ইজ আওয়ার ব্লাড। আমাদের ব্লাড কি করে, আমাদের ব্লাড অক্সিজেন ক্যারি করে, আমাদের ব্লাড নিউট্রিশন ক্যারি করে। তারা কিন্তু প্রত্যেকটা অর্গানে যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছে। তার সঙ্গে এই পুরো 7তলা বাড়িতে কমন ইলেকট্রিসিটি আর তাদের কমন মিটার। তার মানে প্রত্যেকটা ফ্লোরে কারেন্ট, প্রত্যেকটা ফ্লোরে কারেন্ট, প্রত্যেকটা ফ্লোরে কারেন্ট, প্রত্যেকটা ফ্লোরে কারেন্ট কমন। এবং এই যে 7তলা বিল্ডিং, এদের প্রত্যেককে তারা মনে করেছে এক একটা করে চক্র, দ্যাট ইজ কল 7 চক্র। আমরা আয়ুর্বেদা সায়েন্সে জেনেছি হোয়াই চক্র। তার কারণ চক্র মানে কি, ঘূর্ণয়মান, ঘুরছে ঘুরছে, অ্যাক্টিভ, থেমে নেই, সেই জন্য তারা তাকে তুলনা করেছে চক্রের সঙ্গে। তার মানে এই যে 7তলা বাড়ি, এই 7তলা বাড়িতে কিছু না কিছু লোক যেমন আছে, তারা যেমন অ্যাক্টিভ, তেমনি এই 7তলা বাড়িতে কিছু না কিছু অর্গান আছে, কিছু না কিছু টিস্যু আছে, কিছু না কিছু গ্ল্যান্ড আছে, তারা কিন্তু প্রত্যেকেই অ্যাক্টিভ এবং তারা নিজেদের মতো করে কাজ করে চলেছে। যখন আমরা জন্মেছি এবং যখন আমরা মারা যাব, এর মাঝখানের যে সময়টা তারা আপনাকে জিজ্ঞেস করবে না, আমাকেও জিজ্ঞেস করবে না, তারা নিজেদের মতো করে কাজ করে চলে যাবে। কারণ শরীরে যখন রক্ত প্রবাহিত হয়, আপনাকে তো নিশ্চয়ই জিজ্ঞেস করে না, আপনাকে কি বলে টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান আমাকে রক্ত পাঠানো হোক, চিঠি দেবে আপনাকে? চিঠি তো দেবে না। আপনার শরীরে অক্সিজেন অটোমেটিক কী করছে, শ্বাস প্রশ্বাস চলছে। আপনার শরীরের হৃৎপিণ্ড সে কী করছে, সমস্ত অর্গানে কী করছে, ব্লাড সার্কুলেশন পাঠিয়ে দিচ্ছে। আমাদের যে খাওয়া দাওয়া হজম হচ্ছে সে তো আমাকে বলে করে না, সে তার মতো করে করে নেয় এবং সেখান থেকে যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, নিউট্রিশন সেগুলো সে কী করে সমস্ত শরীরকে, সমস্ত সেলে পাঠিয়ে দেয়। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা অটোমেটিক সিস্টেমে চলে, অটোমেটিক সিস্টেমে, এবং এটাকে বলছি ব্যালেন্স। এই ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের শরীরে রোগ শুরু হয়। ধরতে পারেননি না? দাঁড়ান আরেকটু ভালো করে বুঝিয়ে বলছি। সাপোজ এটা একটা মানুষ, এটা একটা মানুষের শরীর, একটা মানুষের শরীর। তাহলে এটা একটা মানুষের শরীর। আপনি বলবেন এ মা, হাত কোথায়, পা কোথায়? দেখুন এই যে জায়গাটা আমি আপনাদেরকে ড্র করে দেখিয়েছি, আমাদের কিন্তু হাত না থাকলেও শরীর চলে, পা না থাকলেও কিন্তু শরীর চলে, কিন্তু কোমর না থাকলে চলবে নাকি? মাথা যদি না থাকে চলবে না। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল শরীর। এই পুরো যে জায়গাটা, ধরুন মাথা থেকে আমাদের যদি কোমর পর্যন্ত জায়গাটা আসি, একটা শির দ্বারা দিয়ে যুক্ত করা আছে। এই যে শির দাঁড়ার জায়গাটা, এটা কি, এটা হচ্ছে আমাদের বডি। যখন আমরা চেয়ারে বসে আছি তাহলে ওই শির দাঁড়ার ওপরে কিন্তু আমরা বসে আছি, মানে দাঁড়িয়ে আছি বা বসে আছি, তাহলে ওটা কিন্তু একটা শেষ অংশ। তাহলে এটাকে যদি একটা মানুষ আমরা যদি ভেবে নিই এভাবে বসে আছে, এটা একটা মানুষের শরীর, বুঝতে পেরেছি? তাহলে এখানে আয়ুর্বেদা শাস্ত্রে যারা আয়ুর্বেদের বিজ্ঞান বা বিজ্ঞান ফলো করে তারা বলছে এটা একটা চক্র, মানে এটা হচ্ছে প্রথম ফ্লোর। এই প্রথম ফ্লোরের কাজ কি? এই প্রথম ফ্লোরের কাজ হচ্ছে আমার বডিটাকে শক্ত করে হোল্ড করে ধরে থাকা। তাহলে সব থেকে যে গোড়ার যে চক্রটা, ফার্স্ট যে বিল্ডিংটা, সেই ফার্স্ট বিল্ডিংয়ের চক্রটাকে বলা হচ্ছে রুট চক্র। রুট, রুট মানে কি? শেকড়। তাহলে যে গাছের শেকড় যত মজবুত সেই গাছ তত বড় হতে পারবে। তার মানে যে মানুষের রুট চক্র যত স্ট্রং, তার বডি বা তার শরীর, তার শরীরের স্বাস্থ্য তত বেশি স্ট্রং। রুট চক্র। রুট চক্রের ওপরে যে চক্রটা তাকে বলছি আমরা স্ক্রেল চক্র। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, মানে আমাদের সেক্স অর্গান,
যেমন ফিমেল সেক্স অর্গান, মেল সেক্স অর্গান, তাদের যে আলাদা গ্ল্যান্ড, তাদের যে আলাদা টিস্যু, তাদের যে আলাদা চেহারা, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। রুট চক্রের সঙ্গে স্ক্রেল চক্রের কিন্তু কানেকশান আছে, কিন্তু তাদের যে লুকস বা তাদের যে চেহারা সেটা কিন্তু আলাদা। আবার যদি আমরা তার ওপরের থার্ড চক্রতে চলে যাই, দ্যাট ইজ আমাদের সোলার চক্র। সোলার চক্র দ্যাট ইজ আমাদের পাওয়ার, মানে ফুড। আমরা যে খাবার খাই সেই খাবার হজম করার জন্য দেখুন অনেকগুলো অর্গান আছে, যেমন আমাদের লিভার আছে, আমাদের স্মল ইন্টেস্টাইন আছে, আমাদের লার্জ ইন্টেস্টাইন আছে, কোলন আছে। তারা কারা? তারা এই সোলার চক্রের সঙ্গে যুক্ত। তারা নীরবে নির্ভীতে তারা কি করছে? খাবার দাবারকে হজম করে চলেছে। মানে আমাদের খাবার খেলাম, সেই খাবারটাকে প্রসেসিং করা, সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করা, তারপরে সেটা ব্লাডের মধ্যে পাঠিয়ে দেওয়া, এই পুরো কাজটা কে করছে? আমাদের থার্ড চক্র। এই থার্ড চক্রের ওপরে আমাদের ফোর্থ যে চক্রটা, তাকে আমরা বলছি হার্ট চক্র, হৃদয় চক্র। হার্ট চক্র মানে বুঝতে পারছেন, সবাই জানি, দ্যাট ইজ কল লাভ অ্যান্ড এফেকশান। তার মানে ভালোবাসলে বা ভালোবাসার কথা যখনই আমরা বলি, দেখুন কেন মনের মধ্যে হাজার হরিণ ছুটে বেড়াচ্ছে। তার মানে কোথাও না কোথাও বুকের ভেতরে একটা ফিলিং হয়, একটা অনুভূতি হয় যখনই আমরা ভালোবাসার কথা বলছি, যখনই আমরা ভালোবাসার কথা ভাবছি। হার্ট চক্রের পরে যে চক্রটা সেটা হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্র মানে দ্যাট ইজ কমিউনিকেশান। কমিউনিকেশান মানে এই যে কথা আপনি বলেন, আমি কথা বলছি এখন কিসের মাধ্যমে? গলার মাধ্যমে। যদি গলা না থাকতো তাহলে কি কথা বলতে পারতাম না। তার মানে কথা বলার জন্য একটা অর্গান, তার কিছু গ্ল্যান্ড, যেমন এখানে সবথেকে বড় গ্ল্যান্ড তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে এই গ্ল্যান্ড সেটা কিন্তু আমার আবার হার্ট যে চক্র, যে আমার হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, কিংবা এখানে লাংস আছে, তাদের সঙ্গে কিন্তু কোনো মিল নেই। তার মানে ফোর্থ ফ্লোরে যারা থাকে তাদের সঙ্গে কিন্তু ফিফথ ফ্লোরে যারা থাকে তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, কিন্তু এরা আছে একই বাড়িতে। আবার যেটা সিক্সথ যে চক্র, তাকে আমরা বলছি থার্ড আই। তার মানে দেখুন, যখনই আপনি কোনো কিছু চিন্তা করেন, ভাবছেন, কোথা থেকে ভাবছেন? এখান থেকে ভাবছেন। তার মানে চিন্তা করলে দেখুন পেট থেকে হচ্ছে না, পিঠ থেকে হচ্ছে না, কোথা থেকে হচ্ছে? এই দুটো চোখের মাঝখানে যে জায়গাটা, সেখান থেকে আমরা ভাবছি। তাকে আয়ুর্বেদা বিজ্ঞানে তারা বলেছে এটা থার্ড আই। এখানে কিছু গ্ল্যান্ড আছে, এখানে কিছু টিস্যু আছে, এখানেও কিছু ছোটো ছোটো অর্গান আছে। তারা এই যে সিক্সথ যে গ্ল্যান্ড বা সিক্সথ যে চক্র, সেটাকে কী করছে? একটা চক্রের সঙ্গে তুলনা করেছে। অ্যান্ড সেভেন্থ দ্যাট ইজ ক্রাউন চক্র। ক্রাউন মানে কি? দ্যাট ইজ স্পিরিচুয়াল চক্র। এই পৃথিবীর সঙ্গে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনাকে যে জায়গায় জুড়ে রেখেছে, আপনি পৃথিবীর কথা ভাবছেন, এই এত বড় প্রকৃতি, এই এত সাত সমুদ্র, সমস্ত যখন আপনি ভাবছেন, কোথা থেকে ভাবছেন? এখান থেকে ভাবছেন। দ্যাট ইজ কল ক্রাউন চক্র। তাহলে এই যে চক্রগুলো তারা ভেবেছে, ইটস আ হিউজ বিজ্ঞান। কেন? আপনি প্রত্যেকটা চক্রে দেখুন তাদের আলাদা আলাদা কাজ আছে, এবং তাদের আলাদা আলাদা কাজ করার জন্য তাদের আলাদা আলাদা গ্ল্যান্ড আছে, তাদের আলাদা আলাদা টিস্যু আছে, তাদের আলাদা আলাদা হরমোন আছে। তারা সেইভাবে তারা কাজ করে চলেছে প্রত্যেকে, এবং প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক কে রেখেছে? আমাদের রক্ত। প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখেছে কে? আমাদের ইলেকট্রিসিটি। দ্যাট ইজ কল্ড নিউরোলজিক্যাল রিলেশনশিপ। মানে নিউরন, নার্ভাস সিস্টেম আমাদের পুরো বডিকে জালের মতো ঘিরে রেখেছে। এই যে শরীরটা, এটা কিন্তু একটা প্রাকৃতিক শরীর, এবং এই প্রাকৃতিক শরীর যেদিন থেকে জন্মেছে, প্রতিটা চক্র তারা কিন্তু নিজের মতো করে কাজ করে চলেছে, একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করেছে। এই যে ব্যালেন্স মেনটেন করেছে, তাদের কাজ কি? শরীরকে গ্রোথ দেওয়া। যেমন একটা বীজ আপনি মাটিতে পুঁতে দেবেন, তারপরে কি হবে? আপনার কাজ শেষ। আপনি জল দেবেন, হয়তো একটু মাটি দেবেন, তারপরে সূর্যের রোদ এসে ওখানে পড়বে, ওই বীজটা কিন্তু মাটি ফুঁড়ে বেরোতে থাকবে। এবার তখন যদি আপনি বলেন না 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 তুমি থেমে যাও, আপনি থামাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত বীজ ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই গাছটা থেমেছিল। যেই গাছটা মাটিতে পড়লো এবং ওখানে সূর্যের রোদ এসে পড়লো, জল দেওয়া হলো, বাতাস লাগলো, ওটা কিন্তু বীজ ফুঁড়ে একটা অঙ্কুরোদ্গম শুরু হলো। এবং সেই যে শুরু হলো, তারপরে দুটো পাতা, তিনটে পাতা, ডালপালা, তারপরে ফুল, তারপরে ফল, তারপরে আরও ফুল, তারপরে আরও ফল। তার মানে ক্রমান্বয়ে ওই গাছটা কী করছে? বড় হচ্ছে। কাকে জিজ্ঞেস করে? না আমাকে, না আপনাকে। বলবেন না 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 আমি গাছটা লাগিয়েছি,
আমাকে জিজ্ঞেস করবে না মানে পৃথিবী তোমাকে কাঁচকলা করবে, তোমাকে জিজ্ঞেস করবে না। সে তার ভেতরকার শক্তি দিয়ে নিজেকে সে বড় করে চলবে। ঠিক তেমনি আমাদের শরীর একই রকমভাবে গ্রোথ হয়ে চলেছে নীরবে নির্ভীতে, এবং এরা একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করে চলেছে। এই ব্যালেন্সটা যখনই ইমব্যালেন্স হয়, ওই যে আগে বলেছিলাম, তখনই আপনার শরীর খারাপ হয়। কিভাবে? তাহলে এই চক্রগুলো দিয়ে বুঝতে পেরেছি যে প্রত্যেকের আলাদা আলাদা কী কাজ। তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করে চলেছে। শরীরকে কি করতে হবে? গ্রোথ করতে হবে, বড় করতে হবে, ভালো রাখতে হবে, এবং ভালো রাখার দায়িত্ব তাদেরই। কিন্তু সেই ভালো রাখার দায়িত্বে কখনো কখনো ঝামেলা শুরু হয়ে যায়। কখন? যখন ইমার্জেন্সি। হঠাৎ করে শরীর কি দেখেছে? একটা বাঘ দেখেছে। বাঘ মানে কি? ভয়। বাঘ মানে ভয়ঙ্কর ব্যাপার। বাঘ আমাকে গিলে খাবে, আমাকে বাঁচতে হবে, আমার ভয় করছে, ছুটে পালাও। তার মানে আমার শরীরে এই যে ভয়, আমার শরীরে এই যে শক্তি হঠাৎ করে চলে এলো, আমি যে ছুটে পালিয়ে গেলাম, এটা কিন্তু বডির একটা মেকানিজম। আবার আমি একটা সাপ দেখেছি, সে একদম আমার সামনে ফোঁস করছে একদম, আমি তো ভয়ে লাফ দিয়ে উঠলাম। এই যে আমি ভয়ে লাফ দিয়ে উঠলাম, কিভাবে? আমার শরীরের মেকানিজম। মানে আমাদের শরীরে যখনই কিছু ভয়, যখনই কিছু রাগ তৈরি হয়, তখনই আমাদের শরীরের একটা হরমোনাল একটা ডেভেলপমেন্ট ঘটে। কিভাবে? আমাদের যে ব্লাডের যে রাস্তা, যাকে আমরা বলছি ব্লাড ভেসেল, আমাদের ব্লাড ভেসেলের যে দেওয়াল, সেটার ভেতরকার যে দেওয়ালটা, তাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম লেয়ার। এই এন্ডোথেলিয়াম লেয়ারের ভেতরে যে হরমোন গ্ল্যান্ড থাকে, তাকে বলা হচ্ছে হিস্টামাইন হরমোন। হিস্টামাইন হরমোন। হিস্টামাইন হরমোন কি? আপদকালীন, ইমার্জেন্সি হরমোন। হঠাৎ করে আপনার বাড়িতে চোর এসে গেছে, অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। হঠাৎ করে বাড়িতে আগুন লেগে গেছে, সঙ্গে সঙ্গে ঢং 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 ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, যেরকম করে প্রত্যেকটা বাড়িতে থাকে। তখন কি হয়? ফায়ারকে ফোন করা হয়, ফায়ার ব্রিগেড এসে জল নেমানো শুরু করা হয়। তখন একটা ইমার্জেন্সি, প্রত্যেকে ভয় পাচ্ছে, বাড়িটাকে তো বাঁচাতে হবে। তাহলে বাড়িকে কী করে বাঁচাবে? তার জন্য বডির একটা মেকানিজম। যখনই আপনি ভয় পাবেন, যখনই আপনি রাগ করবেন, বডি কিন্তু ভয় রাগ আলাদা করতে পারে না। আপনি হয়তো বাঘকে ভয় পান, আবার সঙ্গে সঙ্গে বাবাকেও ভয় পান। বাঘকে ভয় পান, আবার বাপকেও হয়তো ভয় পান। তাহলে আমাদের শরীর কিন্তু বাঘও চেনে না, আর বাবাকেও চেনে না। সে চেনে কাকে? ভয়। তখন কি করবে? সঙ্গে সঙ্গে শরীরে হিস্টামাইন রিলিজ হয়ে যাবে। তার মানে হিস্টামাইন হরমোন কি? আমাদের শরীরে এই যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, এটাকে চেপে ধরবে, ব্লক তৈরি করে দেবে, প্রতিরোধ করে দেবে। এবং এইটা আমাদের বডির একটা মেকানিজম। এবার এইটা বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের ভেতরে এরকম সিস্টেম আছে। বাঘ দেখেছেন, হঠাৎ করে আপনার কী হয়েছে? হিস্টামাইন হরমোন ক্ষরণ হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনি সাপ দেখেছেন, সঙ্গে সঙ্গে প্রবলেম হয়ে গেছে। আপনি জঙ্গলে গেছেন, কোনো একটা ভয় পেয়ে গেছেন, কোনো একটা ভাল্লুক দেখেছেন, নিজেকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন? সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছেন। দৌড়ের যে শক্তি, সেই শক্তি শরীরে কোথা থেকে পাচ্ছি? এই হিস্টামাইন হরমোন কিছু কিছু জায়গাকে ব্লক করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? আমাদের শরীরে একটা নার্ভাস বিপ্লব ঘটে যাচ্ছে, বা নার্ভ বিপ্লব ঘটে যাচ্ছে। এর ফলে আমরা শক্তি পাই। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ঘরে বসে আছেন, আমি এখানে বসে আছি, বাঘ কোথায়? আজকে আমি বাবাকে দেখে ভয় পাচ্ছি, বৌমা শাশুড়িকে দেখে ভয় পাচ্ছে, অফিসে বসকে দেখে আমি ভয় পাচ্ছি, ছাত্ররা স্কুলের মাস্টারমশাই দেখে ভয় পাচ্ছে। মাস্টারমশাইকে দেখেছে, বাঘকে তো দেখেনি। বাবাকে দেখেছে, সাপকে তো দেখেনি। কিন্তু শরীর মনে করছে ইটস আ ইমার্জেন্সি। তার ফলে হিস্টামাইন গ্ল্যান্ড থেকে কি করেছে? প্রচুর পরিমাণে টক্সিন, প্রচুর পরিমাণে হরমোন রিলিজ হয়েছে। তার ফলে শরীরের ভেতরে প্রচুর ব্লকেজ। তাহলে বারবার যখন হিস্টামাইন রিলিজ হবে, তখন আমাদের শরীর কি করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড তার যে টক্সিন, কোর্টিসল হরমোন বডিকে রিলিজ করে দেবে। কেন? বারবার যদি আপনি ভয় পান, তাহলে আপনার শরীর চিহ্নিত হয়ে যাবে আপনি একজন ভীতু লোক। আর বারবার যদি আপনি রেগে যান, তাহলে আপনার শরীর চিহ্নিত হয়ে যাবে আপনি একজন রাগী লোক। এই যে ভীতু লোক আর এই যে রাগী লোক চিহ্নিত হয়ে গেলেন, তার কারণ হিস্টামাইনকে বারবার যদি রিলিজ করতে হয়, তাহলে সেটা আমার শরীরের জন্য ক্ষতিকারক। তার কারণ আমার শরীর ব্লক হয়ে গিয়ে থেমে যেতে পারে। শরীর চায় না আপনি থেমে যান। সেই জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করবে? পাকাপাকিভাবে আপনাকে চিহ্নিত করে দেবে আপনি একজন ভীতু মানুষ বা আপনি একজন রাগী মানুষ। আবার অনেকে বলবে, না স্যার, ভীতু মানুষের কথা তো বললেন, রাগী মানুষের কথা তো বললেন, কিন্তু কাঁদুনে মানুষের কথা তো বললেন না। রাগ থেকেই কান্না আসে,
রাগ যখন আপনি কিছু চাইলেন, পেলেন না, তারপরে আপনি হাউমাউ করে কাঁদলেন যে আমি পেলাম না, তার মানে রাগেরই আর একটা নাম হচ্ছে কান্না। সে রাগই হোক আর কান্নাই হোক আর ভয়ই হোক, আপনার শরীর কিন্তু এগুলো কাউকেই চেনে না, তাকে চেনে ইমার্জেন্সি। এই ইমার্জেন্সির সময় হিস্টামাইন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডেনাল গ্ল্যান্ড তারা কি করছে, কর্টিসল রিলিজ করে আপনাকে পাকাপাকি বলছে ভীতু বা রাগী। এই ভীতু বা রাগীর জন্য আমাদের শরীরে যখন ইমার্জেন্সি হবে, আমাদের বিভিন্ন যে চক্র, সেই চক্রগুলো কি হবে, ইমব্যালেন্স হয়ে যাবে। সব থেকে বেশি যে ইমব্যালেন্স হবে সেকে সোলার চক্র, যে আমাদের খাওয়াকে ডাইজেস্ট করে। তার কারণ এত কর্টিসল হরমোন বা এত হিস্টামাইন রিলিজ হওয়ার ফলে আমাদের স্টমাকে এতটা পরিমাণে অ্যাসিড রিফ্লেক্স হবে, যার ফলে আপনি যা খাবারই খান না কেন আপনার শরীরে কিন্তু ওই খাবারটা অ্যাসিডিক হয়ে যাবে। তার মানে অনেকে বলে না, খেতে বসে বসে ঝগড়া করতে করতে খাবে না, ভয় পেতে পেতে খাবে না, কাঁদতে কাঁদতে খাবে না। তার কারণ কাঁদতে কাঁদতে খেলে, ঝগড়া করতে করতে খেলে কি হয়, আপনার শরীরে খাওয়া হজম হবে না। কারণ ঝগড়া শরীর জানে না, শরীর জানে হিস্টামাইন, শরীর জানে অ্যাড্রিনাল। অনেক জায়গায় দেখবেন হিন্দুদের বাড়িতে আমি দেখেছি যে বাড়িতে কেউ যদি মারা যায় তারা তাদের খাবারকে ফেলে দেয়। হয়তো রান্না হয়েছে, কেউ হয়তো মারা গেছে বাড়িতে, সেই সমস্ত খাবারকে ফেলে দেয়। ছোটোবেলায় ভাবতাম হয়তো ভূত টুত আছে, হয়তো খাবারের মধ্যে ঢুকে যাবে। কিন্তু যখন বড় হয়ে পড়াশুনো করেছি তখন বুঝতে পেরেছি যে মানুষটা মারা গেছে সে তো গেছে, তার জন্য তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা, তার মা হাউমাউ করে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। এই কান্নার সময় তার স্টমাক চুপচাপ বসে আছে, তার কারণ শরীরে রিলিজ হয়েছে হিস্টামাইন, শরীরে রিলিজ হয়েছে অ্যাড্রিনাল যে কর্টিসল হরমোন, তার ফলে শরীর হজম করার জায়গায় নেই। সেই সময় যদি আপনি কিছু খাবার খেয়ে ফেলেন বা ওরা যদি কিছু খাবার খেয়ে ফেলে, বদহজম হয়ে মারা যাবে। একজন তো মরেছে, তার সঙ্গে সঙ্গে আরেকজনও মারা যাবে বা বাড়ি শুদ্ধ মারা যাবে। সেই জন্য সমস্ত খাবার টেনে ফেলে দেওয়া হয়। যখনই আমার ভয়, যখনই আমার রাগ, আমার শরীরে যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, গাট সিস্টেম, তারা কিন্তু কাজ বন্ধ করে দেবে। তার ফলে এই যে প্রতিদিন কারণে অকারণে আমরা রাগছি, ভয় পাচ্ছি, আমাদের হজম সিস্টেম ব্যাহত হচ্ছে। এই হজম সিস্টেম ব্যাহত হওয়া মানে আমাদের কোলন ডিস্টার্ব হচ্ছে, তার কারণ সে রিফ্রেশ করতে পারবে না। বদহজম মানে কি, শরীরের নিউট্রিশন পাবো না, শরীরের ব্লাড তৈরি হবে না, শরীরের মাংস তৈরি হবে না, শরীরের বাকি যে কাজ সেগুলো সবই বন্ধ থাকবে। এই গাট সিস্টেম খারাপ হওয়ার ফলে আমাদের আর একটা অর্গান খারাপ হয়ে যাবে, যার নাম হচ্ছে লিভার। কেন? কারণ গাট সিস্টেম সমস্ত খাওয়াকে হজম করার পরে এখান থেকে কি হয়, শোষণ হয়। আমাদের ফুড, নিউট্রিশন ব্লাডের মাধ্যমে গিয়ে জমা হয় কোথায়, লিভারের কাছে ছাড়পত্রের জন্য। লিভার কি করে, আমাদের যে 78টা অর্গান, সেই 78টা অর্গানকে কি করে, আমাদের নিউট্রিশনকে পাঠিয়ে দেয়। সে আমার কিডনি হোক, হার্ট হোক, লাংস হোক, ব্রেন হোক, সব জায়গায় পাঠায়। কিন্তু সে তো খারাপ জিনিস পাঠাতে পারবে না। তার ফলে কি করে, সে তার নিজের কাছে খারাপ জিনিসগুলো রেখে দেয়। তার ফলে সে নিজে অসুস্থ হয়ে পড়ে, কি, ফ্যাটি লিভার। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘরে ঘরে মানুষের ফ্যাটি লিভার, তার কারণ কি, তার রাগের জন্য, তার বদহজম, তার ভয়ের জন্য বদহজম, কিংবা বেশি খাওয়ার জন্য বদহজম, কিংবা ভুল খাওয়ার জন্য বদহজম। তাহলে বদহজম যখনই হচ্ছে তখন তার নোংরাটা লিভারে এসে জমা থাকছে ফ্যাটি লিভার হয়ে। তার মানে আমার যখন ভয়, আমার যখন রাগ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন প্রবলেম, তার সঙ্গে সঙ্গে লিভার প্রবলেম, তাকে বলছে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের কারণের জন্য আপনার শরীরের যাবতীয় রোগ, মানে আপনার যদি মাথায় আসে ক্যান্সার, ওই কারণ, ডায়াবেটিক ওই কারণ, থাইরয়েড ওই কারণ, বলছে না আমার সেক্সুয়াল প্রবলেম, বলছে ওই কারণের জন্যই প্রবলেম। তার মানে আমার শরীরে এই যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্স হলেই কিন্তু আপনি রোগী হয়ে যাবেন। মানবদেহের সমস্ত যে সমস্যা, সেই সমস্যার পেছনে কিন্তু আমাদের মানসিক অনুভূতি সবথেকে বেশি দায়ী। কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন তার কিডনি রিলেটেড প্রবলেম নিয়ে। সে হায়দ্রাবাদ ঘুরে এসেছে, চেন্নাই ঘুরে এসেছে, গরিব মানুষ। আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেছে, আমার স্যার 5 ক্রিয়েটিনিন, ডাক্তার আমাকে বলেছে ডায়ালিসিস করার জন্য। আমি ডায়ালিসিস করাবো কোথা থেকে, আমার পয়সা কোথায়, আপনি পারবেন আমাকে সুস্থ করে দিতে। আমি তখন বললাম যে তোমার যে এই যে এত বড় প্রবলেম, এই যে তোমার হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই যে তোমার ক্রিয়েটিনিনের প্রবলেম, তুমি এত রাগ করো কেন? ওনার স্ত্রী হঠাৎ করে চোখ মুছে বলছেন যে আপনি কি করে জানলেন উনি রাগ করেন? তার কারণ মাই ডিয়ার ফ্রেন্ড, যদি কেউ রাগ না করে তাহলে তার ওপরের যে অংশ,
সেই অংশের কোনো ক্ষতি হবে না। তার মানে রাগ যারা করে তাদের 4th, 5th, 6th, 7th চক্র কী হবে? পুড়ে যাবে। তার মানে তাদের হার্টের প্রবলেম হবেই, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হবেই, তাদের থাইরয়েডের প্রবলেম হবেই। অনেকে বলে আমার স্ত্রী থাইরয়েড প্রবলেম। আপনার স্ত্রী খুব রাগী, সেই কারণেই থাইরয়েড প্রবলেম। আর রাগ হলে কি হবে? বদহজম হবে। বদহজম হলে কি হবে? কনস্টিপেশনের প্রবলেম হবে। তার ফলে আবার একটা চক্র তৈরি হয়ে যাবে। আর বললেন স্যার নিচেটা তো বললেন না। যারা ভয় পায় তাদের নাভির তলার অর্গান বা চক্রগুলো সব শিথিল হয়ে যাবে। তার মানে বদহজমের সমস্যায় যারা ভুগছেন তারা ভীতু। যাদের ডায়াবেটিক প্রবলেম তারা কারা? ভীতু। যতই ওষুধ খান, ইনসুলিন নিন, যদি ভয় না কমে ডায়াবেটিস যাবে না। বলছে স্যার সেক্সুয়াল ডিসঅর্ডার, সেও তো ওই নিচের দিকে। বলছে তারও কারণ ওটাই। তার মানে ভয় আপনার রুট চক্র, আপনার সিক্রেল চক্র, আপনার সোরাল চক্র কী করে? ইমব্যালেন্স করে দেয়। ভয় ঠিক হয়ে যাবে, চক্র ঠিক হয়ে যাবে, চক্র ঠিক হয়ে গেলে গাট সিস্টেম ঠিক হয়ে যাবে, লিভার ঠিক হয়ে যাবে, আপনিও ঠিক হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের শরীরের জন্য যেমন ফিজিক্যাল বডিতে যে প্রবলেমগুলো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মেন্টাল প্রবলেম অনেক বেশি জড়িত। আমার কাছে যারা কনসাল্ট করতে আসেন তাদেরকে আমরা এই পুরো জিনিসটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। যখনই মানুষের ভয় হয়, গাট সিস্টেম কী হবে? কাজ করা বন্ধ করে দেবে। তার ফলে কী হবে? বদহজম। আর বদহজম যখন হবে তখন দেখবেন আপনার জিভে একটা স্বাদ চলে যাবে, বা কিছু ভালো খেতে ইচ্ছে করবে না, বা যা কিছুই খাবেন বেস্বাদ লাগবে। কেন বেস্বাদ? শরীর বলছে তুমি যদি আমাকে কিছু দাও আমি কিন্তু হজম করতে পারবো না। দ্যাট ইজ দ্য সায়েন্স। কিন্তু আমরা কি করি? স্বাদ বদলানোর জন্য বেশি করে চকলেট, বেশি করে ঝাল, বেশি করে মশলাদার খাবার আমরা ঠুসতে থাকি। চিপস বলুন কিংবা অন্য কোনো খাবার বলুন, চকলেট বলুন, বেশি বেশি মিষ্টি বলুন। এবার দেখুন একটা গাট সিস্টেম খারাপ, স্বাদ চলে গেছে। মুখের স্বাদ আনার জন্য আমি কি করছি? চকলেট, আমি কি করছি? বিস্কিট, আমি কি করছি? চিপস, আমি আরও ঝালঝাল খাবার শরীরকে দিলাম। তাতে কি হবে? আরও বেশি বদহজম। তাহলে বদহজমের একটা চক্র বা সাইকেল তৈরি হয়ে যাবে। মন খারাপ, বদহজম। ভুল খাওয়া, তার জন্য আরও বদহজম। এই বদহজমের ফলে কী হবে? শরীর থেকে আমার কনস্টিপেশনের প্রবলেম, বা আমার যে বজ্র পদার্থ বাইরে বেরোবে না। এই বাইরে না বেরোনোর জন্য আমার শরীরে কী হবে? পাকাপাকিভাবে একটা সাইকেল তৈরি হয়ে যাবে এবং অর্গানগুলো ধীরে ধীরে ইমব্যালেন্স হবে। এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? প্রথমে আপনাকে করতে হবে ডিটক্সিফিকেশান। ডিটক্সিফিকেশান মানে এই যে কোলন কাজ করা বন্ধ করে দিয়েছে তাকে ডিটক্স করতে পারলেই আপনার শরীর আবার কাজ করা শুরু করবে। করতে হবে লিভার ডিটক্স, লিভারকে ডিটক্সিফিকেশান। তার জন্য আমাদের কাছে প্রচুর প্রসেস আছে। তাহলে একটা মানুষের যদি কোলন ডিটক্স করে দেওয়া যায়, একটা মানুষের যদি লিভার ডিটক্স করে দেওয়া যায়, তাহলে মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এরপরে ওপর থেকে যাতে আর নোংরা না পড়ে, তাহলে তাকে একটা সুন্দর খাবারের চাট বানিয়ে দিতে হবে, যার ফলে তার শরীরে আর এসে নোংরা পড়বে না, নিউট্রিশন প্রপারভাবে তৈরি হবে। তখন বডি ধীরে ধীরে আবার ইমব্যালেন্স ছিল, ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। এই ব্যালেন্স যখন হবে তখন দেখবেন মনও ভালো। তার কারণ কি? গাট সিস্টেম হচ্ছে সেকেন্ড ব্রেন। আমাদের শরীরে যখন বদহজম হচ্ছে তখন গুড ব্যাকটেরিয়া তারা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই কিন্তু রাগ বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, কান্না বেড়ে যাবে। যখন আপনার শরীরে ফাইবার রিলেটেড খাবার খাবেন, ডিটক্সিফিকেশান করবেন, আপনার শরীরের মুড কিন্তু অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন সম্পর্কটা কীরকম? মনের সঙ্গে খাবার, খাবারের সঙ্গে মন। তার মানে ভালো যদি না খাবার খাই, ভালো মন কিন্তু আসবে না। আর ভালো মন যদি না আসে, বদহজম হয়ে যাবে। আর বদহজম হলে তখনই আবার খারাপ খেতে ইচ্ছে করবে, তার ফলে আবার সেই ইমব্যালেন্স। তাহলে এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে। এবার হয়তো অনেকের প্রশ্ন থাকবে, স্যার ওই মনটাকে কি করে ঠিক করব? আপনি তো ডিটক্সিফিকেশান বুঝিয়ে দিলেন, ফুড চার্ট দিয়ে দেবেন, আমাদের লিভার বা কোলন ডিটক্সিফিকেশান করিয়ে দেবেন। মনটাকে কি করে ঠিক করবেন? মাই ডিয়ার ফ্রেন্ড, আমি যেভাবে ঠিক করি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে হয়তো আপনারাও অনেকটা বুঝতে পারবেন। এবং বাড়িতে বসে যদি সেই প্রসেসটা চালু করেন, তাহলে হয়তো আমার কাছে আসার দরকারই না হতে পারে, আপনি হয়তো বাড়িতে বসে নিজেকে সুস্থ করতে পারেন। মনকে কি করে ঠিক করা যায়? আসলে কি বলুন তো, আমরা তো প্রকৃতির জীব, আমরা প্রকৃতি থেকেই এসেছি। আর আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতি সব কিছু দিয়েছে। এই যে আপনি পৃথিবীতে যা কিছু দেখেন সেগুলো কিন্তু প্রকৃতি থেকে পাওয়া। তার মানে প্রকৃতির জিনিস নিয়ে জীবনযাপন করা উচিত। যখন প্রকৃতি থেকে আপনি অনেক দূরে যাবেন, তাকে কি বলা হয় বলুন তো? বিকৃতি।
আজকের দিনে দাঁড়িয়ে হোমোসেক্স, একটা ছেলে ছেলেকে ভালোবাসছে, একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে। বুঝতে পেরেছেন পরিণাম? প্রকৃতি কি বলেছিল যে একটা ফিমেল একটা মেল জাইগোট, তারপরে একটা সন্তান তৈরি হবে। কিন্তু পৃথিবীতে এমন বিকৃতি তৈরি হয়ে গেছে, হোমোসেক্সকেও পর্যন্ত সরকারের তরফ থেকে প্রাধান্য দিতে হচ্ছে। মানুষের মাথায় কী ধরনের বিকৃতি চলে এসেছে, শুধু মাথায় নয়, তার খাবার দাবারে, তার সাজ পোশাকে, তার জীবনযাপনে। কিন্তু যখন প্রকৃতির সঙ্গে আপনি আগে বাড়বেন, প্রকৃতির সঙ্গে যখন থাকবেন, প্রকৃতির খাবার খাবেন, তাকে কি বলা হয়? সংস্কৃতি। তার মানে প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে যদি কেউ চলে তাকে বলা হয় সংস্কৃতি। আপনি বলবেন না না স্যার, আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আমি খুব সাংস্কৃতিক। রবীন্দ্রসঙ্গীত গাইলে কিন্তু আপনি সংস্কৃতির সঙ্গে চলছেন না। প্রকৃতির সঙ্গে চললে, প্রকৃতির মতো করে আপনি যদি বেঁচে থাকতে পারেন, তবেই কিন্তু আপনি সংস্কৃতিতে থাকবেন এবং সেই সংস্কৃতি কিন্তু আপনার জীবনকে সুস্থ করবে, সুন্দর করবে। এবার প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় যেদিন থেকে আমাদের জন্ম হয় আর জ্ঞান যেই পড়ে যায়, আমরা একটা সরকারি চাকরি পেয়ে যাই। কি? কুকুরের বাঁকা লেজ সোজা করার। বাড়ির বাবা তার ছেলেকে তার বাঁকা লেজ সোজা করে মানুষ করার চেষ্টা করছে। স্কুলের মাস্টারমশাই সে ছাত্রের বাঁকা লেজকে সোজা করে মানুষ করার চেষ্টা করছে। একজন স্ত্রী, একজন শাশুড়ি, তাদের সম্পর্ক কি? একে অপরের বাঁকা লেজ সোজা করে ফেলবে। সম্ভব? একটা মানুষ আর একটা মানুষের মতো কি করে হবে? প্রকৃতিতে দেখছেন না, একটা খেজুর গাছ কাঁটা, আবার পাশে কলা গাছ, কোথায় কাঁটা? একটা আম গাছ কত বড়, আবার একটা লাউ গাছ নেতিয়ে নেতিয়ে চলছে। তাহলে যদি আপনি সেই সমস্ত গাছপালাকে একটার মতো করে করতে চান, এটা তো সম্ভব নয়। দেখুন, শীতকাল, এরপরে গরমকাল, এরপরে বর্ষাকাল, এবার সমস্ত কালকে যদি বলেন আমি একই করে দেব, সম্ভব নয়। দিন আছে, রাত আছে। তার মানে পৃথিবীতে বৈচিত্র্য কেন? তার কারণ মানুষকে সুস্থ রাখার জন্য মানুষের এই যে মনোজগৎকে, কত রকমের ফুল, আপনার তো মনে হতেই পারত এত খরচা করার কোনো দরকার আছে? কাগজ পেন্সিল নষ্ট করে এত ফুলের নাম লিখতে হয়, তাদের আবার কি গন্ধ, তারা কখন ফোটে, তাদের কি কালার, কত তুলি দিয়ে আঁচড় কাটতে হয়। প্রকৃতি বানিয়েছে কার জন্য? আপনার জন্য। আপনাকে মনোমুগ্ধকর রাখবে। আপনার ভয়, আপনার দুঃখ, আপনার রাগ, তাদেরকে ব্যালেন্স করবে। ফুলের সুন্দর গন্ধ আসবে। কত রকমের ফল বলুন তো? আপনি হয়তো বলবেন কি দরকার ছিল, একটা ফলই তো করলে হতো, 12 মাসে একটাই ফল খেতাম। আম, কাঁঠাল, জাম, তরমুজ, শশা, কলা, পেঁপে, কত যে ফল, তার গণনা করা পর্যন্ত অসম্ভব। এই ফল কেন? এই ফলের একই রকম স্বাদ, কারুর মিষ্টি, কারুর টক, কারুর তেতো, কারুর কষ, কারুর আবার নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, কারুর আবার কষ কষ টক টক। তার মানে প্রতিটা জিনিস বৈচিত্র্যপূর্ণ। তার মানে এই পৃথিবীতে ভাবুন, একটা বৈচিত্র্যের পৃথিবী। সেটাকে ওই কুকুরের লেজের মতো টেনে সোজা করতে যাবেন না, কারণ প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা চরিত্র আলাদা, প্রতিটা মন আলাদা, তাদের আলাদা আলাদা জায়গা আছে। সেই জন্য তাদেরকে যদি একই ছাতায় আমি আনতে চাই, তখন কিন্তু বিকৃতি, সেটাকে কিন্তু বলছি না সংস্কৃতি। আমাদের ধর্ম, আমাদের জাত, জন্ম থেকেই আমাকে বলা হলো তুমি নাকি হিন্দু। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি তো মানব জন্ম নিয়েছিলাম, কিন্তু আমাকে বলে দেওয়া হলো তুমি হিন্দু, তুমি মন্দিরে যাবে। আবার একজনকে বলছে তুমি মুসলমান, তুমি মসজিদে যাবে। তাহলে প্রথম দিনই তার মাথায় ঢুকিয়ে দিলে অসুখ, প্রথম দিনই তার মাথায় ঢুকিয়ে দিলে সরকারি চাকরি করতে হবে, অনেক বড় হতে হবে, প্রথম দিনই তার মাথায় ঢুকিয়ে দিলে সুন্দরী হতে হবে তোমাকে, সুন্দরী না হলে তুমি আর বিয়ে হবে না, প্রথম দিনে মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম, তার মধ্যে অসুখ। তাহলে সেই অসুখ নিয়ে একটা মানুষ দিনের পর দিন বড় হচ্ছে। এই পৃথিবী আপনাকে নিয়ে এসেছে তার উদ্দেশ্যে, আবার ফিরিয়েও নিয়ে যাবে পৃথিবী তার মতো করে। সুতরাং এর মাঝখানের জীবনটা আপনাকে বাঁচতে হবে খুব সুন্দর করে। ওই যে কথায় আছে না, যথা দৃষ্টি তথা সৃষ্টি। আপনি দেখছেন কোথায়? রোগের দিকে। সুতরাং রোগ বাড়বে। আপনি একটা গাছে জল দিচ্ছেন, প্রতিদিন জল দিচ্ছেন, আর মনে মনে কি বলছেন? বাড়বি না, বাড়বি না। হয় নাকি? উল্টো কথা বলছেন তো। আজকে যে এই যে বড় বড় সমস্ত হসপিটাল, হসপিটাল বললে ভুল হচ্ছে মনে হয়, এটা হোটেল, 5 স্টার হোটেল। বউয়ের খুব ইচ্ছে ছিল একদিন 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ হ্যাঁ, তার ইচ্ছেটা পূর্ণ হয়েছে। এই 14 লক্ষ টাকা খরচা করে এই বড় একটা হোটেলে হসপিটালে গিয়ে তাকে 4 দিন কাটাতে হয়েছে। কত টাকা খরচা করেছেন জানেন? 14 লক্ষ টাকা। তার মানে এই যে অহমিকা, এই যে অহংকার, সুতরাং এটা কি করছে? আপনাকে রোগী করছে। রোগের কথা বেশি বলবেন না,
যত বেশি বেশি রোগের কথা বলবেন তত বেশি আপনি রোগী হয়ে যাবেন। যদি আপনাকে বলি এই নারকেলের কথা কিন্তু ভাববেন না, আপনি কি কথা ভাবছেন? নারকেলের কথা তো ভাবছেন। তাহলে যে লোকটা ক্যান্সারের ওই থলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডায়াবেটিকের ওই থলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতগুলো রিপোর্ট কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি আমার আলসার, সুতরাং সে কি প্রশ্রয় দিচ্ছে? দিনের পর দিন পলে পলে সে তার রোগটাকেই বাড়িয়ে চলেছে মনের ভেতরে, চেন্নাই, দিল্লি, বম্বে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং রোগকে এত প্রাধান্য দেবেন না। যদি শ্মশান ঘাটকে প্রাধান্য দেওয়া হতো তাহলে কী হতো বলুন তো? লোকে লাফিয়ে লাফিয়ে মরতে যেত। শ্মশান ঘাটটা খুব ভয়ঙ্কর জায়গা, সেই জন্য মানুষ মরতেও ভয় পায়। হসপিটাল হওয়া উচিত ভয়ঙ্কর, কিন্তু হসপিটাল হয়ে গেছে 5 স্টার। তার কারণ আজকের মানুষের ওটাই হচ্ছে মানুষের স্বাস্থ্য পরিষেবা। মানুষ চায় দামি হসপিটালে গিয়েছি, দামি ডাক্তারের কাছে গেছি, সুতরাং দামি ওষুধ খেয়েছি, আমি সুস্থ হয়ে যাব। আপনি সুস্থ তখন হবেন যখন প্রকৃতির সঙ্গে থাকবেন। গত 15 বছর আগে টনক নড়ে গিয়েছিল, ডায়াবেটিক হয়েছিল, তারপরে ডাক্তারের বাড়িতে ঘুরে বেরিয়েছি, হসপিটালে ঘুরে বেরিয়েছি, কেউ সুস্থ করতে পারেনি, বিনা ওষুধে, বিনা ডাক্তারে। আজকে নিজের দায়িত্ব নিজে নিয়েছি, নিজের মতো করে কি প্রকৃতির সঙ্গে থাকা শুরু করেছি। সকাল থেকে রাত প্রকৃতির খাওয়া, রান্না করা খাওয়ার বন্ধ। সুতরাং তার কারণ কি বলুন তো? এই যে যদি বলেন যে বাঁচতে গেলে কি করতে হবে, ফর্মুলা কি? বাঁচা ইকুয়াল টু কাঁচা। ওই যে বলে না, চাচা আপন পান বাঁচা। তার মানে বাঁচলে আপনাকে খেতে হবে কি? কাঁচা। আর কাঁচা খেলেই আপনার জীবনে কারুর কিছু প্রয়োজন নেই। যত সমস্যা রান্না করে খাওয়ার। পৃথিবীতে 48 লাখ টাইপসের অ্যানিম্যাল আছে। এই সমস্ত অ্যানিম্যাল যদি আপনি দেখেন, একদিকে মানুষ আর একদিকে অন্য সব জীবজন্তু, তারা কি রান্না করে খায়? সব কাঁচা খায়। পাখি কাঁচা খায়, জঙ্গলে পশু পাখি কাঁচা খায়, মাটির তলায় গিরগিটি টিকটিকি সাপ কাঁচা খায়, জলের তলায় কাঁচা খায়। তাহলে আপনি কি করেন? রান্না করে খান। তাহলে সেখানে ভিটামিন কোথা থেকে আসছে, সেখানে মিনারেলস কোথা থেকে আসছে, সেটাকে আপনি কি করে হজম করবেন? তার ফলেই তো আপনার স্ট্রেস, তার ফলেই তো আপনার ডিপ্রেশন, তার ফলেই তো আপনার যন্ত্রণা। আর জীবনে আপনাকে দিতে হবে ধন্যবাদ। তার কারণ কি বলুন তো? যদি না হতে চান বরবাদ, আপনাকে দিতে হবে ধন্যবাদ। পৃথিবীতে যা পেয়েছেন কম পাননি। বলবেন আমার স্যার বাবা 1 বিঘে জমি দেয়নি, আপনি কি বলছেন? এই যে এত বড় জমি আপনি পেয়েছেন, বলছে পুকুর কোথায়, মাছ ধরবো, চান করব। কেন 7 সমুদ্র 13 নদীর পার পাননি? এত বড় সমুদ্র, চান না? ওখানে গিয়ে চান করুন। সুতরাং প্রত্যেকটা জায়গায় মানুষকে কি করতে হবে? ধন্যবাদ দিতে হবে। যে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বাবার জন্য, আমার এই বাড়ির জন্য যেটুকু আমি পেয়েছি, যেটুকু আমি জীবন পেয়েছি, তার জন্য আমাকে কী করতে হবে? ধন্যবাদ দিতে হবে। আর জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনাকে থাকতে হবে শান্ত। যত লাফালাফি করবেন ঘেমে যাবেন, আর আপনার শরীর কী হবে? ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যত অসুস্থ লোক, তারা কারা? তারা মানসিক বেশি লাফালাফি করে, তারা মানসিক বেশি স্ট্রেস নেয়, মানসিক বেশি যন্ত্রণা নেয়। সুতরাং এই মানসিক স্ট্রেস, মানসিক যন্ত্রণা আপনাকে ধ্বংস করে দেবে। আপনি বলবেন স্যার আমি যদি এই বাড়িটা না বানাতে পারি কি হবে? যদি কালকেই মারা যান তার কি হবে? আপনি বলবেন ভগবানের কি চোখ নেই, আল্লাহর কি চোখ নেই, আমাকে তুলে নেবে? আরে আল্লাহর চোখ আছে, আপনার চোখ নেই। আপনি বুঝতে পারছেন না কি করছেন আপনি জীবনের সঙ্গে। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, যদি সুস্থ থাকতে হয় আপনাকে শান্তভাবে প্রকৃতিকে দেখুন, প্রকৃতির গাছপালা জীবজন্তুকে দেখুন। প্রকৃতির জীবজন্তুরা পাগল হয়ে যায় না, মানুষ পাগল হয়ে যায়। মানুষের পাগলা গারদ লাগে। জীবজন্তুরা সুসাইড করে না, মানুষ সুসাইড করে। তার মানে কোথাও না কোথাও মানুষ তার জীবনে এমন জটিলতা সৃষ্টি করছে, তার জন্য মানুষের এত রোগ বেড়ে গেছে। সুতরাং জটিলতা মুক্ত হন, শরীর এমনিই সেরে যাবে। আর যদি কারোর মনে হচ্ছে আমার সঙ্গে এসে কথা বলবেন, সমস্যার সমাধান করবেন, নিশ্চয়ই আসতে পারেন। এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা বসে কথা বলবো। আপনার আলসার থেকে ক্যান্সার সমস্ত রোগের সমাধান আছে, শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। ভালো থাকবেন।